নমস্কার। আরোহী নিউজ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান অপরাজিতাতে আপনাদের সবাইকে স্বাগত। নারী দিবস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নারীদের নিয়ে বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এই প্রশ্নের উত্তর আজকের দিনে দাঁড়িয়ে আজকের নারীরা কিন্তু অনেকটাই দিতে সক্ষম। তাদের নিজস্ব কাজের মধ্যে দিয়ে, তাদের প্রতিদিনের জীবন চর্চার মধ্যে দিয়ে, জীবনে চলার পথে তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে। কিন্তু তবুও একদিক থেকে যেরকম বিভিন্ন সফল নারীরা যারা রয়েছেন তাদের জীবনের লড়াইয়ের ঘটনা আমাদের উদ্দীপিত করে, আমাদেরকে নতুন কিছু করতে সাহায্য করে, অনুপ্রাণিত করে। অন্য দিক থেকে কিন্তু এমন কোনো বিচ্ছিন্ন ঘটনাও আমরা শুনতে পাই অনেক সময় অনেক জায়গায়, যা কিন্তু আমাদের এই প্রচলিত ভাবনার বুকে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয় যে সত্যিই কি আমাদের সমাজ মেয়েদেরকে সেই মর্যাদা দিতে সক্ষম হয়েছে? আমরা কি সত্যি আধুনিক মননশীল মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি, নিজেদেরকে গণ্য করতে পারি? এই পারা এবং না পারা, এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই হবে আমাদের কথোপকথন এবং সবার ভাবনা চিন্তায় উঠে আসবে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য। আপনারা দেখছেন আরোহী নিউজের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান অপরাজিতা। আজকে আমাদের এই অনুষ্ঠানে 4 জন অপরাজিতা এসেছেন। তারা নিজের কাজের মধ্যে দিয়ে, নিজেদের কাজের মধ্যে দিয়ে, কীর্তির মধ্যে দিয়েই সমস্ত কিছুকে জয় করেছেন। তাদের কথা শুনবো, তাদের ভাবনা চিন্তার কথা শুনবো এবং তাদের ভাবনার মধ্যে দিয়ে নারী দিবসের তাৎপর্যের কথা নতুন করে আমাদেরকে অনুপ্রাণিত করবে, উদ্বুদ্ধ করবে, এই আশা রাখতেই পারি আমরা। আমি বাঁদিক থেকে পরিচয় শুরু করি। প্রথমে সঞ্চিতাদি, আমাদের খুবই প্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য। রয়েছেন বাচিক শিল্পী এবং অভিনেত্রী মধুমিতা বসু। মধুমিতা দিও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। রয়েছেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এবং বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সেরির প্রধান শামিমা ইয়াসমিন স্মৃতি এবং সেই সাথে রয়েছেন নৃত্যশিল্পী সায়মিতা দাশগুপ্ত। আমাদের মধ্যে তোমরা যে এসেছো আজকের এই অনুষ্ঠানে, সেজন্য সবাইকে স্বাগত জানাই এবং তোমাদেরকে প্রথমেই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসা। শুভদীপ মধ্যমণি হয়ে এই যে আমাদের সবাইকে ডেকেছে, বড্ড আনন্দের। একেবারেই তাই। ওর সাথে খুব নির্মল সম্পর্ক, এটা বলতে হয়। ভালো ভালো কথাগুলো বললে মনটা বেশ ভালো ভালো হয়ে যাবে। সত্যি কিন্তু তাই, তাই। আর খুব চমৎকার করে শুরু করলেন। আর শুরুতে আরোহী নিউজকে অবশ্যই অশেষ ধন্যবাদ যে আন্তর্জাতিক নারী দিবসে তারা এত চমৎকার একটা আয়োজন করেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। একেবারেই তাই। বিশেষ করে নারীদের নিয়ে এরকম একটা চিন্তা ভাবনা। অবশ্যই। আসলে আমরা এই নারী দিবস আলাদা করে পালন করছি, সেটা নিয়ে তোমাদের কথাবার্তা তো শুনবই। সেজন্য প্রথমেই সঞ্চিতাদির কাছে যাই, যে তুমি দীর্ঘ বছর ধরে তুমি নাচ নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এত কাজ করছো এবং আপনাদেরকে জানিয়েও রাখি যে NABC 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সঞ্চিতাদির পরিচালনায়, সঞ্চিতা ভট্টাচার্যের পরিচালনায়। তো তোমার কাছে নারী দিবস কি বা নারী দিবসের তাৎপর্য কি, তোমার ভাবনায় যদি বলো আমাদের। শুভদীপ, নারী দিবস কথাটা বোঝার আগে নারীর যে নিজস্ব সত্তা এবং তার বোধ, এইসব কথা বোঝার আগে আমি একজন সুপার স্ট্রং ওম্যান, আমার মাকে দেখে বড় হয়েছি। আমার নাচই আমার মায়ের জন্য, যিনি নাকি একা সারা বিশ্বের সঙ্গে লড়ে গেছিলেন। আমি যখন নাচ করতাম, যখন নাচ শিখতাম ছোটোবেলায়, তখন খুব একটা অ্যাকসেপ্টেবল ছিল না। কিন্তু এই যে আমার নাচের প্রতি নিষ্ঠা দেখে আমার যে মা আমার পাশে সারা জীবন, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিয়েছেন। সো স্ট্যান্ডিং আপ ফর আ কজ, একজন নারী কী করে আরও মানুষের জীবন শেপ করতে পারে, এটা নারী দিবসের মর্ম বোঝার আগেই আমার ভেতরে ইনগ্রেভড হয়ে গেছে, আমার বেড়ে ওঠার মধ্যে ওটা ঢুকে গেছে। ওই জন্য যা কিছু কাজ আমি নাচ নিয়ে করি, যখনই opportunity আসে to do something of choreographic intent, আমি চেষ্টা করি আমার যা বক্তব্য নাচ দিয়ে বলার। তুমি যেমন NABCর কথা বললে, ওপেনিং সেরিমনি তো আমি করছি, ডাইরেকশন দিচ্ছি। তাছাড়াও পরের দিনই ওই জ্যাপোজ প্ল্যানেট হলিউডের জ্যাপোজ থিয়েটারে আমার ডান্স থিয়েটার
দ্য দ্রৌপদী ফিনোমেনা আছে। আচ্ছা। দ্য দ্রৌপদী ফিনোমেনা আমার নিজের লেখা একটু কৃষ্ণা কবিতার অবলম্বনে, সব্যসাচী দেবের কৃষ্ণ। হ্যাঁ কবিতা, এবং আমার ভীষণ কাছের, কারণ ওই এপেক, ওই গ্র্যান্ডার, ওই সব কিছুর মধ্যেও বক্তব্য হচ্ছে প্রত্যেক নারীকে, কিছুটা ওখান থেকে নেওয়া, কিছুটা আমার বক্তব্য। কারণ দ্রৌপদী তো শি অলওয়েজ লিভড, আজও বেঁচে আছেন, আজও আমাদের মধ্যে আছেন ঠিক, প্রত্যেকটি নারী দ্রৌপদী। একদম। এবং দ্রৌপদী 64 কলায় পারদর্শী ছিলেন। পৃথিবীতে আর কোনো মানুষ, দেবদেবী না, আর কোনো মানুষ কিন্তু 64 কলায় পারদর্শী নয়। এরকম একজন মানুষের ভাগ্য, দ্য মোস্ট উইল পাওয়ার্ড উমেন ইন হিস্ট্রি, তার ভাগ্য নাকি কে নির্ধারণ করবে? আরও অন্য মানুষেরা তার ভাগ্য নির্ধারণ করবে? উইল পাওয়ার্ড উমেন বলার লাভ কি? যে একটা মুহূর্ত নিজের উইল অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী নিজের জীবনটা বাঁচতে পারেনি। একেবারেই তাই। এবং দ্রৌপদী ফিনোমেনা কালমিনেটস আলটিমেটলি, সবাই বলবে, সুতরাং আমি শর্ট করে বলছি, কালমিনেটস টু দ্য পয়েন্ট যেখানে সকল মেয়ে দ্রৌপদী হয়ে জেগে উঠছে এবং বলছে, আমাকে আমার জীবনটা আমার মতো করে বাঁচতে দাও। আমার কাছে নারী স্বাধীনতা কিন্তু শুধু অর্থনৈতিক স্বাধীনতা এবং আর যেটা বুঝি সেটা নয়। আমার জীবনটা, আমি ডান্সার হতে চাই, এটা বোধহয় আমাকে ডান্সার হতে দেওয়া হচ্ছিল না ছোট থেকে, লড়াই করে আমি এখানে এসেছি বলে বোধহয় এটা আরও এনগ্রেভড হয়ে গেছে। প্রত্যেক নারীকে এই সচেতনতা দেওয়া হোক যে তার জীবনটা তার মতন করে বাঁচতে দেওয়া হোক। এটা আমার নাচের মধ্যে দিয়ে আমি রেগুলারলি, একদম, এবং এনএবিসি এবং বঙ্গ সম্মেলনে লাস ভেগাসেও আমি এই দ্রৌপদী ফিনোমেনা নারী ভিত্তিক কথাই বলবো। একটা ছোট্ট কথা বলি, আগেও যখন এটা করেছি, সারা ওয়ার্ল্ডে করেছি, আমেরিকার মতন জায়গায় সিইও, কোম্পানি সিইও সেরকম মহিলাও, কোকেশিয়ান সিইও সেরকম মহিলাও বলেছে, তুমি যখন করছে আমার এত কষ্ট হয়েছে, প্রত্যেক মুহূর্তে মনে পড়েছে জীবনের এভরিথিং ওয়াজ নট অ্যাকর্ডিং টু মি। লড়াই আমাকেও করতে, এই যে তুমি বললে অপরাজিতা, এই অপরাজিতাদেরও কিন্তু প্রত্যেক মুহূর্তে আজও লড়াই করতে হয় টু প্রুভ মাই পয়েন্ট, টু প্রুভ মাই ওয়ার্থ। আমার বক্তব্য, ইকুয়াল রাইটস নিয়ে জন্মেছিলাম, ঠিক সেইটা রিক্লেম করার জন্য আমি তো নতুন কিছু চাইছি না, এক্সট্রা কিছু চাইছি না, যেটা আমার সেটা রিক্লেম করার জন্য এত যুদ্ধ, এত এনার্জি কেন লাগাতে হবে? আন্তর্জাতিক নারী দিবস একটা দিন আসবে, সেদিন সেলিব্রেশনের দিন হবে, লড়ে পাওয়ার দিন আর হবে না। তুমি কিছু একটা বলছিলে, আমি তোমাকে। হ্যাঁ, একেবারেই। আসলে দ্রৌপদীর কথা, যে কথাটা তুমি বলছিলে, এখনকার দিনেও কিন্তু আমরা এতটা আধুনিক হয়ে যাবার পরও কিন্তু সামাজিক বিভিন্ন নাগপাশ মেয়েদের কিন্তু অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন করে রাখছে। একদম তাই, এখনো তাই, একদম তাই। এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে আমার ডিগনিটির জন্য, আমাকে আমার ইকুয়াল পের জন্যে, আমার ক্যালিবার অনুযায়ী জায়গা পাওয়ার জন্য আমি কি করব আমার জীবনটা নিয়ে? এভরি মোমেন্ট আই হ্যাভ টু আনসার, এভরি মোমেন্ট আই হ্যাভ টু ফাইট অ্যান্ড আই এম আনসারেবল। এটা কিন্তু আমার কথা শুধু না, এটা সমবেত। ওই জন্য আমার কাছে প্রত্যেকটি মেয়ে, আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে আমার ডোমেস্টিক হেল্প, সেও দ্রৌপদী, আবার একজন রাষ্ট্রনায়িকা, তাকেও কিন্তু অনেক কষ্ট দিয়ে যেতে হয়েছে, সেও দ্রৌপদী। তো এটা সমবেত সকলের কথা আমি নাচ দিয়ে বলি এবং বারবার বলতে চাই কি, লেট আস লিভ আওয়ার লাইভস, গিভ মি দি অপরচুনিটি টু লিভ মাই লাইফ ইন মাই ওন টার্মস। সমাজ টার্মস বানিয়ে দিও না যে আমি ডান্সার হব না বাচিক শিল্পী হব না কি হব। না না, তুমি এত আবেগ ঘন কণ্ঠে তুমি এই কথাগুলো বললে, তোমার ভেতরের যে ভাবনাটা, ভেতরের যে বিশ্বাসটা, সেটাও ফুটে উঠলো তোমার কথার মধ্যে দিয়ে। খুবই ভালো লাগলো সঞ্চিতা দি। আসলে এই স্তরগুলোকে পেরিয়ে মনে হয় নিশ্চয়ই আমরা এমন একটা ভালো সময়ে যাব যখন এই কথাগুলো বলার নতুন করে আর কোনো প্রয়োজন হবে না। ওই দিনটাই চাইছি। আর একটা ছোট্ট কথা যদি আমার সময় থাকে, বিকজ আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার মাই ফ্রেন্ডস অলসো। আরেকটা সাবজেক্ট নিয়েও আমি কিছুটা কাজ করেছি এবং আমার করেছি অন্য ডান্স ড্রামা, কিন্তু ডেডিকেটেড টু দ্যাট সাবজেক্ট। সেই সাবজেক্টে নিয়ে যেটা কাজ করেছি আমার মনে হয় আমাদের দেশে মেয়েদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা সামান্য ব্যাপার, পিরিয়ড হয়েছে ন্যাপকিন চাই, ছোট্ট থেকে বলা হয়েছে, এটা ভীষণ লজ্জার কথা। ফিসফিস হুশাস, ব্র্যান্ডের নামই ফিসফিস হুশাস। কিসের লজ্জা? কেন সচেতনতা দেয়া হবে না, যেটা একটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার, একদম ঠিক কথা, ন্যাচারাল ব্যাপার।
এটা ইটস আ ভেরি ন্যাচারাল ফেনোমেনা, এটা লজ্জার কিছু নেই, এতে কোনো ট্যাবু নেই। উইমেন হেলথ, যদি আমি এরকম অনেক লোক যখন এই প্রজেক্টটা করেছি, অনেক মানুষ এগিয়ে এসছে যে শুধু মেয়েরা বলতে পারিনি বলে সারা জীবনের জন্য ফিমেল ডিজিজে ভুগেছে, ভীষণ হয় এটা। বিশেষ করে আমার মনে হয় এটা একটু রুরাল জায়গাতে হয়, তাদের জানতে পারে না তো তারা। পাশের কাকার দোকানে গিয়ে বলতে হবে, মানে তাদের কেন এই ট্যাবুটা হবে, কেন, কিসের লজ্জা? সবচেয়ে যেটা ভালো কথা তুমি বললে, আমি শুভদীপের প্রশ্নের আগেই ওর কথায় বলি, ও প্রথম বলল যে এটা লড়াইয়ের বিষয় তো নয়, জন্মগতভাবে আমরাও অধিকারটা পেয়েছি, কিন্তু সমাজ একটা চিত্র করে দিল তুমি পাওনি, তোমায় লড়ে নিতে হবে, এবং তোমাকে যা দেওয়া হচ্ছে সেটা তোমার চাইতে বেশি। একদম। হ্যাঁ, কিন্তু যেই না মানুষ শিক্ষিত হতে শুরু করলো, আমরা একটু শিক্ষিত হতে শুরু করলাম, শিক্ষিত হলেই যে হবে তা না, অনেক ঘরোয়া মানুষকেও দেখেছি, আমার ঠাকুমাদের এদেরও দেখেছি যে তাদের সচেতনতা বোধ কি, তখন আমরা বুঝতে শিখলাম কতগুলো জিনিসে আমাদের মতো দেশে একেবারেই নজর দেওয়া হয় না। সখী খুব সুন্দর, সখী মানে ওকে আমি সঞ্চিতাকে সখী বলে ডাকি, আমরা দুজন সখী, এবং ওর প্রতি খুব গুণগ্রাহী আমি, এবং আমরা দুজনে হ্যাঁ, না হলে সখী হওয়া যায় না। যে ও খুব সুন্দর করে বলল যে আমাদের যে হেলথ, মেন্টাল হেলথ, সেটা তো একটা বিষয়, আমাদের ফিজিক্যালি আমাদের হেলথের প্রতি কোনো নজরই দেওয়া হয় না, অথচ নারী জীবন, নারী মানুষ একটা কোমল আস্তরণে গড়া। আমার তো মনে হয় আমরা কিন্তু এটাও দেখতে পাই যে বাড়িতে কিন্তু সবার শেষে মায়েরাই খায়, সবার শেষে সাধারণত মায়েরাই খায়। সেটা ভালোবাসা না, আউট অফ ভালোবাসা হলেও, ভালোবাসা নিশ্চয়ই, পুরুষ বলেনি আমার সাথে বসে খাও। আমি কি কখনো বা আমরা কি কখনো একটা খুব সুন্দর রান্না করলে মাকে আলাদা করে আগে বলি খুব ভালো কি দারুণ খেলাম গো, থ্যাঙ্কস। বড় মাছের পিসটা মারা কিন্তু বাবার জন্য, একেবারেই বাবার তাই, জন্য, বা একেবারেই এরকমই তাই। দেখে এসেছি বা ছোটবেলা থেকে। যিনি বাড়িতে আর্নার, ব্রেড আর্নার, মানে তিনিই বাড়ির সব। একেবারেই তাই, আমরা আলাদা করে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন মনে করি না, কারণ এটা তো প্রাপ্য, এটা তো আমরা কাজ, পাবোই। এটা তো একেবারে কাজ। tasty। আমি একটু শামীমা আপার কাছে যাই। শামীমা আপা, বাংলাদেশের একটি সাধারণ মেয়ে, সেখান থেকে আজকে আপনি আপনার জীবনে একজন সফল ব্যুরোক্র্যাট। আপনি আপনার কাজের বুদ্ধি দিয়ে প্রমাণ করেছেন যে একটি মেয়ে তার নিজের স্কিল অনুযায়ী, তাদের দক্ষতা অনুযায়ী কোথায় কি জায়গায় তারা পৌঁছতে পারে। তো আপনার কাছে এই নারী দিবসের তাৎপর্য ঠিক কি, আমি প্রথমে একটু জানতে চাইব। শুরুতেই আপনাকে অশেষ ধন্যবাদ শুভদীপ জি, কিন্তু আমি আমার কতটুকু সফল সেটা আমি এখনই মনে করি, আমার সেই সফলতাকে বিবেচনা করার সেই সময়টা এখনো হয়তো আসেনি, অনেকটা সময় আমার সামনে আছে, মাত্রই শুরু। রবার্ট ফ্রস্টের কথা অনুযায়ী বলতে হবে মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো সেই ক্ষেত্রে আমার যে শুরুটা, আমার কূটনৈতিক পেশাতে একজন মেয়েকে বাংলাদেশে আসা এখন সহজ, অনেক মেয়েরা আসছে, আমাদের ফরেন সার্ভিস অতীতে খুব সীমিত সংখ্যক মহিলারাই তারা ছিলেন আমাদের এই সার্ভিসে, তার কারণ আমাদের এই জবের যে প্রকৃতি সে অনুযায়ী একটা মেয়েকে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে সংসার রেখে, হয়তো হাজবেন্ড যদি দেশে চাকরি করেন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেতে হবে। তো সেই জায়গাটা থেকে একজন মেয়ে কতটুকু প্রস্তুত, সে মানসিকভাবে কতটুকু তৈরি সেই জায়গাটাতে, সেই চ্যালেঞ্জটাকে নিয়ে সামনে যাওয়ার জন্য। এবং আমার ক্ষেত্রে বলতে গেলে আমি যেটা বলবো যে একটা মেয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মধ্যে এজেন্সি পাওয়ারটা থাকা। একটু আগে সঞ্চিতাদি যে কথাটি বলছিলেন যে আমাকে একজন নৃত্যশিল্পী হতেই হবে, এই যে তার মধ্যে যেই চাওয়াটা, এই চাওয়াটা নিয়ে তার সেই চাওয়াটাকে বাস্তবায়নের জন্য তার যে পারিপার্শ্বিক যে প্রতিকূলতা, সেগুলোকে পেরিয়েই কিন্তু আজকে তিনি একজন সফল একজন নৃত্যশিল্পী, এবং ঠিক একইভাবে আপনি একজন সফল একজন বাচিক শিল্পী। তো যারা আছেন প্রত্যেকেই সফল, কিন্তু এই যে চলার যে পথটা, এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের জন্যই খুব সহজ ছিল না, অনেক কিছু পেরিয়েই আজকে এই অবস্থানে আমাদেরকে আসতে হয়েছে। আমি 18 পেরোতেই আমার বিয়ে হয়েছে, এবং আমি একটু, যদি আমি জানি না কতটুকু সময় আমার জন্য বরাদ্দ, আমি বাংলাদেশের যে আমাদের
প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম যখন আমার অ্যাডমিশন হয় তখন সবেই মাত্র আমার 18তেই পড়েছে বয়স। তো তারপরেই যেটা হলো যে আমি ওখানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর প্রথম যে প্রতিবন্ধকতা আমি ওখানে ফেস করলাম, যে আমার থাকার কোনো বাসস্থান সেখানে ছিল না। তার কারণ ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ওরকম আবাসন ওরকম ব্যবস্থা সবসময় নিশ্চিত করা যায় না, দেখা যায় যে 1-2 বছর লেগে যায়। তো আমাকে আমার বাড়ি থেকে বিয়ে দেওয়ার যে উদ্যোগ তারা নিয়েছিলেন তার প্রথম কারণ ছিল যে মেয়েকে পড়াশোনা কন্টিনিউ করাতে গেলে ঢাকাতে চাকরি করে এরকম একজন ছেলে লাগবে। একদিকে আমার পরিবার, মানে একদিকে আমাকে কিন্তু একটা বিষয় কম্প্রোমাইজ করতে হচ্ছে, আবার আরেকটা দিকে আমাকে একটা চ্যালেঞ্জকে সামনে নেয়ার জন্য আমাকে আরেকটা দিকে আমাকে মানে চিন্তা করতে হচ্ছে। এই যে একটা দোটানা, আমি 18 বছরের একটা মেয়ে, কতটুকুই বা আমার তখন বুদ্ধি। যাই হোক, আমি সেদিক থেকে খুবই ভাগ্যবতী ছিলাম যে আমার পরিবার আমার পড়াশোনাটাকেই প্রাধান্য দিয়েছে। আমার বাবা সবসময় স্বপ্ন ছিল, আমরা 5 বোন, ভাই নাই, এবং আমার বাবার স্বপ্ন ছিল যে আমার মেয়েরা এমন কোনো পেশাতে যাবে যেটা একটা ছেলে থাকলেও ছেলে মেয়ে সেই ভেদাভেদ এটা কখনো সে ওভাবে চিন্তা করেনি। এবং আমার বাবার সেই স্বপ্ন এবং আমার মায়ের সেই প্রচেষ্টা সবকিছুকে নিয়েই তারপর আমার বিশ্ববিদ্যালয়ে পদচারণা শুরু। আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ির সার্বিক সহযোগিতা পেয়ে তারপর আজকের এই পর্যায়ে আমি পৌঁছাতে পেরেছি। এবং আজ মনে হচ্ছে কেন ও কূটনীতিবিদ হয়েছে। এই যে বাবা মায়ের সুন্দর ভাবনাটা, যে বাবা মাকেই প্রথমটা ভাবতে হয় ছেলে মেয়েদের নিয়ে, ওই যতই বলি হবে না, এই যে এত সুন্দর করে ভেবেছেন যে আমার মেয়েদের আমি এমনভাবে প্রতিষ্ঠিত করব যাদের আলো ছড়িয়ে পড়বে জগৎ জোড়া। দেখো দূর থেকে কোথাও, এবং তারা কিন্তু আমার নিরাপত্তার বিষয়টাও চিন্তা করেছেন যে আমার এতটুকুন বয়সের একটি মেয়ে ঢাকা শহরে কোথায় কোন একটা বাসা ভাড়া নিয়ে থেকে আমাদের যে সমাজ ব্যবস্থা ততটুকু সেই নিরাপত্তার জায়গাটা কিন্তু নেই। আর আরেকটা বিষয়, আমরা সামাজিক যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সঞ্চিতাদি যে বিষয়টা নিয়ে বললেন যে মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেও আমরা এখন পর্যন্ত দ্বিধাবোধ করি। কিন্তু আমরা যদি পাশ্চাত্যের যে দেশগুলো, উন্নত যে দেশগুলো, এখানে যদি আরেকজন সেই দেশের একজন মহিলা থাকতেন, উনি হয়তো নিশ্চয়ই অবাক হতেন যে আমাদেরকে এখনো এগুলো বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে বিখ্যাত সমাজবিজ্ঞানী এডওয়ার্ড সাইড উনি খুব চমৎকার একটা কথা বলেছেন, যেটা ওরিয়েন্টালিজম যে টার্মটা, যে আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এই যে বিষয়গুলো নিয়ে ভাবছি, তারা হয়তো আরো এক ধাপ এগিয়ে অন্য বিষয়গুলো নিয়ে ভাবছে। এখনো আমাদেরকে সমাজ ব্যবস্থার সাথে প্রতিনিয়ত আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, আমাকে প্রমাণ করতে হচ্ছে যে মেয়ে হিসেবে নয়, আমি মানুষ হিসেবে কতটুকু নিজেকে যোগ্যভাবে আমি যেখানে আছি, যে জায়গাটাতে কাজ করছি, কতটুকু নিজেকে সেই জায়গাটাতে সফলভাবে নিজেকে তুলে ধরতে পারছি। একেবারেই আপা, আরেকটা কথাও আপনার কাছ থেকে একটু শুনবো আপা, যেহেতু আমি জানি সেই কথাটা আমি যখনই শুনেছিলাম তখনই খুব ভালো লেগেছিল, আমাকেও খুব উদ্বুদ্ধ করেছিল যে ঢাকা শহরে এসেও কিন্তু আপনাকে নানা রকম প্রতিকূলতা ফেস করতে হয়েছিল, বিশেষ করে আপনার শিক্ষাক্ষেত্রে। তো সেই কথাটাও একটু অল্প সংক্ষিপ্ত পরিসরে। হ্যাঁ, সেটাও খুব আসলে এখন মনে পড়লে মনে হয় যে কতটা সময় আসলে পার করে এসেছি। আমি যখন বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য, খুব স্বাভাবিক, বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরির প্রতি সবার একটা আকর্ষণ থাকে, যে সবার একটা স্বপ্নের জায়গা থাকে, কিন্তু ওই মুহূর্তে মেয়ে হিসাবে আমার আরেকটা বিষয়, আমি সেটাকেও আমি কম্প্রোমাইজ করতে পারি না, আমাকে মাও হতে হবে, আমার ফ্যামিলির বিষয়টাও আমাকে চিন্তা করতে হবে। তো আমি যখন যে মুহূর্তে আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ওই মুহূর্তে আই ওয়াজ এক্সপেক্টিং আবার প্রথম বেবি। আমি ওখানে যেহেতু আমি কোনো একটা কোচিং সেন্টার বা কোনো কিছুর একটা সহযোগিতা আমার দরকার, তো আমি যখন ওখানে গেলাম, দ্যাট টাইম আই ওয়াজ 32 উইকস। তো আমাকে ওখান থেকে বলা হলো যে এই অবস্থাতে তো সবাই সুস্থ থেকেই পরীক্ষাতে পাশ করে না, আর তুমি এই অবস্থাতে কোচিং করে কিভাবে আশা করো, বেটার টাকা পয়সা খরচ না করে আগামী বছর তুমি পরের বছর চেষ্টা করো। কিন্তু তারপর যাই হোক, ওই যে এজেন্সির যে কথাটা বললাম, যে সেই ইচ্ছা শক্তিটা ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে না, আমি পারবো, যে স্বপ্নটা আমি দেখছি, আমি চেষ্টা করি, দেখি। তারপর যখন আমার ফলাফল যখন বের হলো, আমি বাংলাদেশের যে সম্মিলিত যে মেধা
তালিকা ছিল, আমাদের সময় 3 লক্ষ পরীক্ষার্থী ছিল এবং তার মধ্যে আমি পররাষ্ট্র ক্যাডারে আমি 3য় স্থান অধিকার করি এবং মেয়েদের মধ্যে 2য় ছিলাম। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ। এবং তারপরের ঘটনাটা আমাকে আরো মানে আনন্দ দেয়, সেটা আপা বলো যে যারা একদিন আপাকে ওইখান থেকে বলেছিলেন। ও তারপর রেজাল্টটা যখন পাবলিশ হলো পত্রপত্রিকাতে, খুব বড় করে আমার ছবি প্রকাশিত হলো, মজার বিষয় হচ্ছে তারা হয়তো তারা ভুলেই গিয়েছিলেন যে এই মেয়েটা একদিন তাদের ওখানে গিয়ে অনুরোধ করে এসেছিল যে আমাকে অ্যাটলিস্ট কিছু নোটপত্র দিয়ে যদি আমাকে একটু গাইডলাইন, একটু সহযোগিতা করেন, আমি বাসায় থেকেই তাহলে আমার পড়াশোনাটাকে করব। তারাই আমাকে আবার পরে আমাকে অভিনন্দন জানানোর জন্য আমাকে চিঠি লিখে বললেন যে আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনাকে ফেলিসাইট করতে চাই, সংবর্ধনা দিতে চাই। তো তখন মনে হলো যে আমাকে যেখানে অ্যাডমিশনেই নিচ্ছিল না, সেখানে এখন তারাই আমাকে সংবর্ধনা দিতে চাচ্ছে। তো এরকম অনেক বিষয়। জানেন, আমার মায়ের একটা কথা খুব সুন্দর, মা বলতেও যে যখন কেউ তোমায় ছোট করছে, যা করছে, কোনো উত্তর দিও না, বিকজ সাকসেস ইজ দ্য বিগেস্ট আনসার, সত্যি তাই। এবং আমি সঞ্চিতা দি এই কথাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, মানে নারী পুরুষ উভয় ক্ষেত্রে। আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতার কথা বলি যে দেখো, আমরা যারা এই সংস্কৃতির ক্ষেত্রে কাজ করি, আমরা যখন প্রথমেই কাজটাতে ঢুকি তখন কিন্তু সবার অনুমোদন থাকে না, ঠিক আছে, স্বাভাবিক হবে, কি করে চলবে। কিন্তু যখন সেটাকে কোথাও সেটার একটা প্রতিষ্ঠা আসে বা একটা বেসিক জায়গাটা তৈরি হয়, তখন কিন্তু সবাই সেটার মূল্য দিতে শুরু করে। তাই সাকসেস কিন্তু অনেক দুরূহ প্রশ্নের উত্তর দিতে পারে। আচ্ছা, অনেকক্ষণ সায়মিতাদির কথা শুনবো বলে আমিও অপেক্ষা করে আছি। সায়মিতাদি, নাচ নিয়ে তো তোমার কাজ আমি দেখেছি, অনেকেই দেখেছেন। নারী দিবস তোমার ভাবনা চিন্তায় কি সেটা জানবো তো বটেই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে তোমার পারিবারিক জীবনেও তুমি একজন খুব সফল একজন নারী এবং পেশাগত জীবনেও অবশ্যই সফল একজন নারী। কারণ তোমাকে যখনই আমি দেখি তখনই খুব আনন্দে ভরা, সুসজ্জিতা, একদম ইন্সপায়ারিং একটা ব্যাপার তোমার মধ্যে সবসময়, একটা চার্জ যেন সবসময় রয়েছে। সেই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তোমার ভাবনা নারী দিবসের কথা যদি তুমি বলো। থ্যাংক ইউ শুভদীপ। সব থেকে আগে বলি যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে একটা অনুষ্ঠান তুমি শুরু করেছো। আর এই সকলের কথা শুনে আমি আজকে মনে হয় আমি নতুন করে আবার সমৃদ্ধ হলাম। এত ইন্সপিরেশনাল কথা সব, মানে রাইট ফ্রম দ্য সঞ্চিতা দি, আমাদের মধুমিতা দি আর আপার শামিমা আপার কথা শুনে আমার নিজেরও মনে পড়লো একটা ব্যাপার যে আমারও না ভীষণ ছোট বয়সে বিয়ে হয়েছিল। আচ্ছা। ওনার 18, আমিও 18+ জাস্ট হয়। আমার আজকালকার দিনে জেনারেলি এরকম হয় না, কারণ আমার হয়তো তাই, মানে খুব সুন্দর কোইন্সিডেন্স এটা বলো তো। আমার বান্ধবীরা যখন আমার হয় এরকম এত তাড়াতাড়ি বিয়ে, আমাকে এখনো বলে আর কি, তাদের ছেলেপুলেরা এখন অনেকটাই ছোট, আমার ছেলে ক্লাস 12 দেবে আর কি এবারে, তো অনেকেই তাই বলে যদি 7 তাড়াতাড়ি বিয়ে করেছিস। যাই হোক, তো সেটা একটা পারিবারিক ব্যাপারে আমাদের খুব চেনা জানা ছিল, হয়ে গেছে। আমার জন্ম তো গুয়াহাটিতে, একটা ছোট্ট শহর, যার মানে ভীষণ নিজের মতন করে আমরা মানুষকে দেখে এরকম ভাবে বড় হয়েছি, কোনো কমপ্লিকেশন নেই সেরকম ভাবে কিছু। কলকাতায় আসার পর যেটা হয়, একটা বড় শহর এসে আমাকেও যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল। শুরুতে আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট, তার সাথে আমার নাচ গান। আমি গুয়াহাটি থাকতেই আমি গুরু কেলুচরণ মহাপাত্র, ওনার ডিরেক্ট, মানে এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি যে আমি ওনার কাছে ডিরেক্ট শিক্ষা নিতে পেরেছি এবং ওনার আন্ডারেই আমার স্কলারশিপ পাওয়া। তো আমার শিক্ষাটা গুয়াহাটি থেকেই শুরু, কলকাতা আসার পরে আরেকটু ভালো হলো সেটা। কিন্তু এর পাশাপাশি আমার হাজব্যান্ড যেহেতু ডাক্তার, সেটা কি হয় বলো তো, যে কোনো লোকেরই কাজের ক্ষেত্রে না মানে এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে। গুয়াহাটির একজন আমার হাজব্যান্ড প্রচন্ড ভালো একজন মানে ছাত্র ছিল, ভালো রেজাল্ট করে, কিন্তু কলকাতা আসার পরে সকলেই তো জিজ্ঞেস করছে যে তার এক্সপিরিয়েন্সটা কত। তো সেই ক্ষেত্রে কি হয়, একটা মানুষকে যদি পেছন থেকে একটা ব্যাক করা ব্যাপারটা না, সেটা আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি করেছি, মানে আমাকে করার মতন কিন্তু কেউ ছিল না। সেটা একটা কথা খুব প্রচলিত, ওই যে প্রত্যেক সফল পুরুষের পেছনেই একজন করে নারীর অবদান সেখানে থাকে। এই কথা তো প্রত্যেক সফল নারীর পিছনে আরেকজন করে সফল নারীর অবদান। আমি একটু পরে ব্যতিক্রমী কথা বলবো, আমার শ্বশুর মশাইয়ের কথা বলবো পরে। তো সেটা হ্যাঁ, সেটা সেরকম তো হলো। তো তারপর যাই হোক, আমি পরিবার,
তারপর ছেলে হওয়া। আমি কিন্তু ওই 1.5 মাসের প্রেগনেন্সি নিয়ে আমি জানতাম না, আমি নেচেওছি অন স্টেজ, 40 মিনিটের পারফরমেন্স করেছি। সেটাও বলতে পারো একটা নারী শক্তি, উইমেন এম্পাওয়ারমেন্ট, যে আমি এরকম প্রেগনেন্সি নিয়ে আমি তো ভেবেছি কি জানি মিসক্যারেজ হয়ে যাবে, বাট হলো না, হয়নি আর কি, ভগবানের দান। তো আজকে আমার হাজবেন্ডও একটা ভালো জায়গায়, তোমরা জানো, কিছু একটা মানে ওনার নাম হয়েছে, এবং আমিও যতটুকু করতে পেরেছি, ওরও হাজবেন্ডেরও যথেষ্ট অবদান আছে। কিন্তু কোথাও না জানো তো পুরোটাই যেন একটা জায়গায় মনে হয় যেন আমার পাশে সেরকম করে কেউ দাঁড়ানোর কেউ নেই, কিন্তু আমাকেই করতে হবে। এই শক্তিটা না মন থেকে আসতে হয়, নইলে কিন্তু মেয়েদের খুব সমস্যা আর কি। তখন নিজেরা নিজেদের টেলিফোন করব। এক্স্যাক্টলি। এবং আমি এই ক্ষেত্রে বলতে পারি, এই আমার কলকাতায় আসার পরে আমার প্রথম মানে নারী যাকে দেখে আমি এত ইন্সপায়ার হয়েছি হচ্ছে কিন্তু মধুমিতা দি। মানে সারাক্ষণ আমার কিছু সমস্যা হলেই মধুমিতা দি এরকম হলো, তুমি না এরকম করো, বুঝলে তো। মানে এই যে একটা ইন্সপিরেশন পাওয়া। তারপরে পরবর্তীকালে আমি সঞ্চিতাদির সাথেও প্রচুর কাজ করছি, সঞ্চিতাদিকে দেখেও আমি সত্যি সমৃদ্ধ হয়েছি। আর আজকে আপার কথা শুনেও এত ভালো লাগলো, সব ব্যাপারগুলো কিছুটা সিমিলারিটি পাচ্ছি আমিও যে এরকম। তবে যদি আমাকে বলো মানে আজকের দিনে যে নারী দিবসের সার্থকতা আমার কাছে কি, আমি বলবো যে নারী দিবস এটা হচ্ছে আজকে কিন্তু আমাদের আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উইমেন্স ডে, রাইট। সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা যে যেরকম আগে নারীরা যেমন ঘরের ভেতরেই সব কিছু করতো, এখন তো বাইরে বেরিয়ে সব কাজকর্ম করছে, সেটা কিন্তু আমাদের নাচের ক্ষেত্রেও খুব ভীষণ সুন্দর করে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। যেমন দেবদাসী প্রথা যেটা ছিল, তারা কিন্তু আগে মন্দিরেই শুধু নাচ করতো, বাইরে দেখানোর কোনো অধিকার ছিল না তাদের নৃত্যশিল্প মানে কলা, এবং সেটা তো পুরোটাই একটা স্পিরিচুয়াল ব্যাপার ছিল সেটা কিন্তু। এবং আস্তে আস্তে তারা বাইরে বেরোয়, যাই হোক আমাদের এই নবজাগরণ হয়েছে, সব পুরো ব্যাপারটা থেকে হয়েছে এটা। এবং যারা পুরুষেরাও না আগে নারী সেজেই কিন্তু নাচতো, কিন্তু এখন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিকঠাক হয়েছে। এটা কিন্তু একটা যুদ্ধ, পুরোটাই তো যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু সেই যুদ্ধটা কিন্তু আমরা এখনো করছি। কেন মেয়েদের পড়াশোনাটাই তো একটা মস্ত বড় যুদ্ধ। বিদ্যাসাগর মশাই, আমার তো মনে হয় প্রত্যেকটি মেয়ের, বিশেষ করে বিদ্যাসাগরের কাছে ঋণী থাকা উচিত সারা জীবন। একদম। যে আজকে সেই সময় দাঁড়িয়ে তিনি যেই উদ্যোগ নিয়েছিলেন নারী শিক্ষার জন্য, যা কাজ করেছেন সারা জীবন ধরে, আজকের মেয়েরা যতটুকু আধুনিক হতে পারছে, যতটুকু শিক্ষিত হতে পারছে, তাদের অবদান। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিও বলো যে সেই 20th সেঞ্চুরি সেই সময়তে উনি কিভাবে ওনার মানে শান্তিনিকেতনে শুধু নাচ শিল্পকলাই নয়, মানে উনি যে কারাটেও ক্লাস শুরু করেছিলেন, সেটা সংকোচের বিহ্বলতা, আমি গানটার কথাই বলতে আসছিলাম যে তখন তিনি লিখলেন সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের জয়। কিন্তু আমার বক্তব্য, আমাদের বেদ পুরাণের সময় কিন্তু এটা ছিল না। বা তার মানে ওই মধ্যখানে ডাউন দ্য লাইন গিয়ে হারিয়ে গেছে, আবার গ্র্যাব ব্যাক করার জায়গা। বেদ পুরাণে দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয় সেদিন কিন্তু দ্রৌপদী রজস্বলা ছিল। সেটা কিন্তু একটা মানে চুপচাপ গল্প নয়, ওপেন গল্প, সবাই জানে রজস্বলা গৃহ থেকে ওকে চুল ধরে টেনে এনেছে, যেটা করেছে ভেরি হরেবল, কিন্তু সবাই জানে ও রজস্বলা গৃহে আছে। তার মানে ওর ভিতরে কোনো ঢাক গুড় ব্যাপার ছিল না। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যখন বালি বধের পর সুগ্রীবের সঙ্গে কিন্তু বালির বিধবা স্ত্রীর বিবাহ দিয়েছিলেন, এবং রাবণ বধের পর মন্দোদরীর সঙ্গে বিভীষণের বিবাহ দিয়েছিলেন। সুতরাং এইসব প্রথাগুলো আমাদের কালচারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভূমিমা, পুরুষ ও প্রকৃতির যে একটা ইকুয়াল স্পেস, এটা কিন্তু আমাদের মধ্যে ছিল, আমাদের রিচ কালচারাল হেরিটেজে ছিল। ডাউন দ্য লাইন মাঝখানে বলে কিছুটা সময় ধামাচাপা পড়ে গিয়েছিল। একটা জিনিস মনে হয় যে এটা সার্কেলের মতো, কি এটা আমার কাল থেকে খুব এই জিজ্ঞাসাটা তৈরি হয়েছে। একটা ভালো সময় ছিল, সমাজনীতি রাজনীতি এমন তৈরি হলো, খানিকটা পাল্টে দিল, একগুচ্ছ লোক খুব দাবিদার সাহসী হয়ে উঠলো, তারা শাসন করলো। আবার আমরা জেগে উঠে বললাম, না রে ভাই পারি, এত লড়িস না, আমরা লড়তে শুরু করলে প্লেন টেনও চালিয়ে ভেঙে দিতে পারি, এতটা পারি। তখন আবার একটু একটু করে থামবে, যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং তার পরবর্তী আরেকটা যুগ আসবে যেটা চাই,
নারী পুরুষ দুজন দুজনকে ভালোবাসবে, মোটেও লড়াই নয়। লড়াই না, আরে মোটেও লড়াই না, সম্মান করতে না ভালোবাসা। একদম সমানুতা। ছোট্টবেলা থেকে সবাই- শেখাতে হবে, সবাই- আমাদের মাদের বড় দায়িত্ব। এটা কিন্তু একটা খুব মধুমিতাদের এই কথা থেকে আসছে, এটা কিন্তু একটা খুব মানে কি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা যে নারী দিবস মানে কি নারীত্বের উদযাপন বা শুধু নারীদের সেলিব্রেশন, সেখানে কি পুরুষের কোনো উপস্থিতির অধিকার নেই? একদম এটা- আছে। এটা নিয়ে আমি যে বিষয়টা আমি হ্যাঁ, মনে করি, আমরা কিন্তু অনেকেই মনে করি যে নারী দিবস মানেই হচ্ছে একটা র্যাডিক্যাল ফেমিনিজম, মানে না। পুরুষ- হ্যাঁ, radical feminism এর পুরুষ বিরোধী বা এরকম। একেবারেই। আসলে ওদেরও কিন্তু না, চাই, না। সবাইকে চাই। এটা নারী পুরুষ মিলেই হচ্ছে হচ্ছে। একজন আরেকজনের কমপ্লিমেন্টারি। পরিপূরক। হ্যাঁ, একটা পরিপূরক। আমার সেই যেটা- সেটা পরিপূরক নিয়ে জনসাধারণের কাছে মানে সবাই বুঝতে পারবে, যদি- সেটাই আমরা চাই। আমি পাশে রাখো বলে অনেকেই সম্ভব, দেখেছি একেবারেই তাই, একেবারেই। এবং পাশে নিয়েই এই যে আমার মনে হয় আমাদের মতামত মানে আমাদের ভাবনার জায়গাটা হয়তো একই রকম, আমরা কিন্তু প্রত্যেকেই যে যেখানে আছে আমরা কিন্তু পুরুষ বিদ্বেষী না, না। কিন্তু একেবারে কেন? এবং কিন্তু কেন? আমাদের যতটা অনেক বড় নারীবাদী জায়গাটা। অনেককে দেখা যাবে যে তারা মনে করেন যে নারীদের সামনে যাওয়ার পথে, তাদের অগ্রগতির পথে পুরুষরা হচ্ছে মেইন হচ্ছে তারা একটা বাধা অগ্রগতির হিসাবে পথে কাজ মেয়েরাও করে। মেয়েদের বাধা হয়। বাধা হয়, সমাজ সমাজ। সমাজ কথাটা হচ্ছে সমাজ এটাকে আসলে থেকে। নারী বা চিন্তা পুরুষ ভাবনাটাকে। ওইভাবে না দেখে বিষয়টাকে একটা একটু সম্যক একটু বড় ভাবনা হওয়ার থেকে- পর হ্যাঁ নারী দিবসটা একটা দারুণ ইন্টারেস্টিং দিন। আমার প্রথম মনে হয় এই দিনটা আমার আরেকবার জন্মদিন হলো। আমার মনে হলো দুর্গাপুজোর বোধনের দিন। আমার মনে হয় আমার একটা নতুন শাড়ি পরে নতুন বসন্তকে আবাহন করার দিন। বাহ। নারী জীবনের আরেকটা মাইনাস পয়েন্ট হয়, যেটা পুরুষ আর নারীতে হয়। নারীদের বয়স সৌন্দর্য নিয়ে ভাবা হয়, পুরুষের নয়। কিন্তু আমরা না এত সুন্দর, আমাদের কিছুতেই দাবানো যায় না, মানে নামিয়ে দেওয়া যায় না, ভালোবাসানো যায় না। আমাদের ভেতরটা প্রকৃতি পুরুষ বলো, ঈশ্বর বলো, যাই বলো, ভেতর থেকে তৈরি করে দিয়েছেন। তুমি যতবার পাতা উল্টে দেবে, আমি আবার পাতা খুলে দেবো। আবার নতুন করে একদম। আবার আমি ব্লুম করব। এবং একদম। আজকে খুব মজা লাগছে যে শুভদীপ যাদের এখানে নির্বাচন করেছে, আমাদের ভাবনার ধরনটা একরকম। একেবারেই তাই। একদম। লড়তে তো আর জীবনে হবে। শুভদীপেরও ভাবনার ধরনটা আমাদের আমাদের। নিশ্চয়ই। ওই যে আমার তো খুব মনে পড়ছে কাজী নজরুল ইসলামের ওই কবিতাটার কথা, যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। সত্যিই তাই। তাহলে ভাবতে হবে পুরুষ অর্ধেক আকাশ, আমি একেবারেই- বাকিটা। একেবারেই তাই। বাহ, দারুণ আসলে- দারুণ বললে। আমরা সবাই মিলেই একসাথে যদি এগিয়ে যাই, তবেই আমাদের যাওয়াটা সর্বাঙ্গীন সুন্দর হতে পারবে। আসলে ওই যে আমাদের বলে না, আমাদের না বক্তব্য হচ্ছে আমার environment- পিছনে ফেলে দিও না। পেছনে ফেলে দিই। আমি আমাদের তোমার আগে যাচ্ছি, এনভায়রনমেন্টটাকে না ভালো পেছনে করতে হবে। ভালো করতে হবে, একদম। ওটা যদি ভালো থাকে সব ঠিক। একেবারেই তাই। মধুমিতাদির কাছে আসি একটু। মধুমিতাদি, আমাদের পরিচয় বলো, আমাদের কাজের দিক থেকে বা এমনি পারিবারিক দিক থেকে যোগাযোগ বলো, দীর্ঘদিনের। তুমি মফস্বলে বড় হয়েছো এবং একদম। সেখান থেকে তোমার এই জগতে আসা তোমার বিয়ের পর, আমি যতটুকু জানি। একদম। এবং তারপর তুমি 87-88 এরকম সাল থেকে কাজ করা শুরু করেছো, এবং তারপর এতগুলো মাধ্যমে তুমি কাজ করেছো। তুমি রেডিওতে কাজ করেছো, দূরদর্শনে কাজ করেছো, মঞ্চে কাজ করেছো, এখন অনেক টেলিসিরিয়ালেও তুমি কাজ করছো। বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তোমার কর্মজগতে এই ডিসক্রিমিনেশনটা কি কোনোভাবে ফিল করেছো? বা তুমি কিভাবে সেইখানে কোথাও কি সেখানে মেয়েদেরকে কোথাও একটু আলাদাভাবে দেখা হচ্ছে, নাকি একেবারেই সমান সম্মান দিয়ে দেখা হচ্ছে? তুমি কিভাবে তোমার এক্সপিরিয়েন্সটা? না, আমি মেয়ে ছেলে বলে আলাদা করে বুঝতে পারিনি। যেটা একটু সত্যি কথাই বলে ফেলি, আমার একটাই দোষ, আমার অন্তর সত্য বাহির সত্য একই রকম। খুব চেষ্টা করি ঢাকা চাপা দিয়ে বলতে, বা একটু কায়দা টায়দা হয় না। যেটা সাময়িক সময়ে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে খালি তো ছোটদের এদের ওদের দোষ দিয়ে লাভ হয় না, টোটাল সিস্টেমটা একটু জলো হয়ে গেছে। আমরা না কাজের মধ্যে দিয়ে কাজ করেছি, আজ অব্দি জানি না কিভাবে কি করতে হয়, এখন হয়তো ট্রেনিং নিতে হবে। আর পুরুষ নারী বলে বিদ্বেষ ছিল এমন না, ওর কথা শুনে শুনে মনে পড়ছিল আমিও যখন ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী থেকে MA করছি, ওই প্রেগনেন্সির জন্য নন কলেজিয়েট করে দেওয়া হয়েছিল। অদ্ভুত একজন মহিলাই কিন্তু ছিলেন পোস্টে, আমি নাম করব না, তিনি অত্যন্ত গুণী। আমি আমার ভিসির সঙ্গে গিয়ে ঝগড়া করেছিলাম যে একজন অফিসে চাকরি করা মা যদি তার প্রেগনেন্সির সময় ছুটি পায়, একজন ইউনিভার্সিটি পড়া মেয়ে কেন ছুটি পাবে না? 100 বার। খুব লজ্জা লাগে গো এই কথাটা বলতে হয়েছিল বলে, আজ খুব লজ্জা লাগে।
কিন্তু আমাকে বলে আদায় করে, হ্যাঁ তার জন্য? আমাকে না, মানে তার জন্য, আমার নিজের জন্য না, মানে তাকে একজন গিয়ে বলতে হলো। উনি তারপরে খুব সুন্দর মানুষ, বললেন যে মা তোকে এ কথা কে বলেছে? না আপনারই কলেজের লোক। মানে আমাকে ওই পর্যন্ত দৌড়তে হয়েছিল। মানে ওই লড়াইটা করতে হ্যাঁ, হয়েছিল। তিনিও একজন পিতার মতোই মানুষ। নিশ্চয়ই। তিনি বললেন শুধু তাই নয়, এবং আমার যখন পরীক্ষা দিতে আসছি তখন আমার বাচ্চাটি 2.5 মাস বয়স, সুতরাং বুঝতেই পারছো কি অবস্থা। আমি মফস্বল থেকে গাড়ি করে আসতাম, উনি এমন ব্যবস্থা করে দিয়েছিলেন, 2টো বেঞ্চ পেতে, আমার একটা বালিশ থাকবে, আমি ওখানে বসে করব, এবং আমি যতটুকুই পারবো ওর মধ্যে করে আমাকে তো বাড়ি ফিরে যেতে হবে বাচ্চার জন্য। এটাও একজন পুরুষই করে দিয়েছিলেন, আর একজন নারী আমাকে আটকে দিয়েছিলেন। লড়াইটা সচেতনতা, লড়াইটা বোধের। আর আমরা না একদল মানুষ এই লড়াইটাকে উস্কে দিয়ে আনন্দ পাই, চল চল একটু লড়ে দেখি। কিন্তু আবার এই উস্কানোর একটু দরকার থাকে। 90-এর দশকে যখন বাংলা কবিতার জগতে একটা আলাদা একটা পরিবর্তন এলো, তুমি জয়দা থেকেই যদি শুরু করো, জয় গোস্বামী, শুভ দাশগুপ্ত, কৃষ্ণা বসু, সুবোধদা, মল্লিকা দি, মন্দাক্রান্তা, বিথিদি, এরা যখন সবাই এলেন, তাদের কবিতায় একটা অন্য ঝলক আসতে শুরু করলো। মেয়ে জীবনকে, আমরাও তো কিশোরী বেলাটা কাটিয়েছি, বেশ একটা কিছু ভাবছি, মেয়ে জীবনটাকে চিনতে শিখলাম, অধিকারগুলোকে তৈরি করতে শিখলাম। হঠাৎ এক জায়গায় বলে দিলাম, সুযোগ দিলে সবই পারি, মনের ছোট ইচ্ছেগুলো খুলে তোমায় দেখাতে পারি, সুযোগ দিলে সবই পারি, গড়ার সঙ্গে ভাঙার খেলা দুটোই নিপুণ হস্তে পারি, সবচাইতে গোপনে বলি একটুখানি সাহস পেলে সুযোগ করে নিতে পারি। ওই সাহসটার দরকার পরিবার, কখনো বর, কখনো বাকি বন্ধুরা, একেবারে বড্ড দরকার ছিল। আপনার এই উস্কে দেয়া, এই শব্দটা নিয়ে আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা বলবো। সেটা হচ্ছে আমার জবের যা প্রকৃতি, সে অনুযায়ী আমাকে একটু হায়ার স্টাডিতে যেতে হবে, এবং সে অনুযায়ী আমি গিয়েছিলাম 2018-তে, 17 থেকে আমি শুরু করলাম। আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে পড়াশোনা করার জন্য গেলাম। তো খুব স্বাভাবিক, আমার যদিও প্রথমে আমার ইচ্ছে ছিল যে আমার বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাব, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে এত বেশি এক্সপেন্সিভ 2 বাচ্চাকে সাথে করে নিয়ে যাওয়া, তারপর পড়াশোনার প্রেশারটাও এত বেশি যে 2 বাচ্চাকে আর রাখা আমার সঙ্গে সম্ভব হলো না। কিন্তু তখন কিন্তু আমার পরিবারের লোকজনকে, আমি আমার হাজবেন্ডের কথাই বলবো, তাকে কিন্তু আবার একটু এরকম করে বাইরে থেকে বলা হলো, তোমার তো ভারী দুঃসাহস, তুমি কিভাবে একা একা ছেড়ে দিলে তোমার ওয়াইফকে, যে এই যুক্তরাজ্যের মতো জায়গায় গিয়ে সে পড়াশোনা করছে একা এত একা। সুন্দরী ওয়াইফ, হ্যাঁ, আসবে তো, সেটা ফিরে আসবে তো। ও আমাকে মজা করতে করতেই সে আমাকে সে কথাটা বললো যে আমার কলিগরা সবসময় বলে যে তুমি এত সাহসী, তোমার বউকে তুমি ছেড়ে দিলে এই ওখানে গিয়ে পড়াশোনা করবে, তাও একটা করে, আবার তারপর আবার অক্সফোর্ডেও গেলাম, বলে আবারও আসবে তো শেষ পর্যন্ত। তো এই যে উস্কে দেয়া, হ্যাঁ, তো বিশ্বাসটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, বিশ্বাসের সেই জায়গাটা যদি ঠিক থাকে, এবং ওই যে বললাম যে মনের যে ইচ্ছা শক্তিটা, ওটা তো ভালোবাসা থেকে বলেছিল, আসলে বলতে শুভদীপ, পারেনি যে এতদিনের তুমিও জন্য যেটা যেও আমায় না, বললে, আমার তাহলে খারাপ এই লাগবে। কথার রেশ ধরে, মানে আপার সাথে বেশ আমার পাশেও বসেছেন, একটা অসম্ভব একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। মানে এটা থেকে আমি আরেকটা কথা হঠাৎ মনে পড়লো, তুমি যে বললে যে কি করে মানে ঘর বাইরে এরকম করে আমি সামলাচ্ছি, আমায় দেখলে সবসময় চনমনে মনে হয়, ওই ব্যালেন্স করাটা একটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই। এবং দেখো 2011-12 কথাই বলছি, আমার প্রথম মানে বাইরে না, দ্বিতীয়বার বিদেশে যাওয়া, 15 দিনের জন্য ইউরোপ ট্যুর ছিল, ডান্সের প্রোগ্রাম। তো আমার হাজবেন্ডের আবার ওর একটা কাজে হল্যান্ড যাবেন, মিমো, আমার ছেলে তখন ছোট, কি করব, মানে একদম ভাবতে বসলাম যে বোধহয় আর যেতেই পারবো না, ছেলেকে কোথায় রেখে যাব। কি করলাম জানো তো, তখন প্রচন্ড মানে রেগে, করতেই হবে আমাকে কাজটা যা করে হোক। টিকিট কেটে, মিমোর আমার ছেলে টিকিট কেটে ফেলেছি, যা হবে দেখা যাক। আমার কি হলো, আমি ওকে নিয়ে কিন্তু পুরোটা ঘুরলাম। আমার সাথে আমার আরেক বান্ধবী ছিল, তো আমরা 3 জন, এবং সে তখন আমাদের বডি গার্ড আর কি, মানে ওরকম একটা ব্যাপার। পুরো 15-16 দিন ট্রিপ কিন্তু ছেলেকে নিয়ে। এবার যা হয়, টাকাটা যেটা এলো সেটা আমার ছেলের মানে কনভেন্সে চলে গেল, কিন্তু ওই যে একটা মেন্টাল একটা যে মানে ছোটবেলায় বাচ্চা যদি হয় এই কাজটা মানে এই ব্যাপারগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো একটা মানে ছেলের করতেই হয় আর কি। আমার ছেলের কিন্তু আমি এত ট্যুর করেছি, তুই তো জানিস যে সময় আমার ছেলে গ্রো আপ করছিল, এত ট্যুর ছিল আমার, আর এত ভালো তোমার ছেলে। আমার ছেলের কিন্তু আমার মা ভীষণ সাপোর্ট করেছে, ভীষণ সাপোর্ট। আমার মায়ের
তখন শুধু না, পরবর্তীকালে আমার ছেলের জন্য আমার একদম মা একদম পাশে দাঁড়িয়ে গেছে। বাহ, আমিও বাহ। যে মীর ভাবনায় বছরে সাপোর্টটা 4-5টা খুব এই মেজর সাপোর্টটা খুব জরুরি, ভীষণ জরুরি। অবশ্যই। এবং আমি কিন্তু আবার বলছি মাঝখানে থেকে যে এই সাপোর্টটা কিন্তু খুব পারস্পরিক হওয়াটাও হওয়াটা দরকার, দরকার। না হলেও কিন্তু আবার বিপর্যয় নেমে আসে। এবং এটা সত্যি খুব কথা আমি important। এখনো তাই, তুমি যেটা বললে এই মুহূর্তে আমার ছেলে এখন 12-এ পড়ে, আমি ওর থেকে যে সাপোর্টটা পাই না সেটা বোধহয় আমি কারো থেকে, বাহ। মায়ের থেকে হয়তো পেয়েছি, বাট আমি এটা মানে বলতে বাধ্য হচ্ছি যেমন ওই ছেলে। সাপোর্টটা কিন্তু আমি আজ অব্দি কারো থেকে পাইনি। বাহ। মানে ও যেভাবে আমায় ইন্সপায়ার করে সবকিছুতে। সেই নিশ্চয়ই। সবাই হ্যাঁ। সাপোর্ট সিস্টেম, কোথাও একটা ব্যাকআপ। নিশ্চয়ই। কোথাও না আমার কোথাও। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এখন কি আমরা একটু বলতে পারি না, ডিসকাস করতে পারি না কি আন্তর্জাতিক নারী দিবসে যারা আমরা, তুমি বলছো তথাকথিত অপরাজিতা, আমাদেরও এখনো লড়াই বাকি আছে, একদম। তারা কি করব, হোয়াট ইজ আওয়ার কন্ট্রিবিউশন, সো দ্যাট আমরা কিছু যারা এখনো সেখানে পৌঁছায়নি পারিনি। তা কি করতে একদম। পারি, একটু প্রোগ্রেসিভ কথা অবশ্যই, আলোচনায় যদি অবশ্যই। যাই। কারণ দেখো আমাদের খুব ভালো কথা বলে সঞ্চিতা দি, যে আমরা আমাদের অবস্থা, আমাদের ভাবনার কথা বলছি, কিন্তু এমন কিছু সবাই মিলে করতে পারি কিনা যাতে আগামী দিনে যে মেয়েরা হয়তো এখনো তাদের কথা বলে উঠতে পারেনি, পারেনি। তারা তাদের কথা বলতে পারবে, তারা আরো সামনে এগিয়ে আসতে পারবে। তো আমি আশা করি সঞ্চিতা দি এই ধরনের কোনো প্রয়াস আমরা শুরু করতেই পারি, এবং যদি শুরু করি তাহলে সেটাই কিন্তু নারী দিবসের একটা অন্যরকম ডাইমেনশন তৈরি করে। একদম, আমার প্রত্যেক, খুব ভালো এবং আমার ভাবনা। মনে হয় প্রত্যেক যে সচেতন নারী একজন যে মানুষটার সাপোর্ট চাই, সে তার মেয়েডও হতে পারে, আবার অতি শিক্ষিত রিচ বোন বান্ধবীও হতে পারে, কিন্তু সে সচেতন নয়, সে তার কথা বলতে পারছে না, সে ভীষণই কষ্টে আছে, নির্যাতনে আছে, বলতে পারছে না। এই একজন অপরাজিতা বন্ধু নারী হয়ে যাও। যদি আর একজনকে সাপোর্ট একেবারে ভীষণ ভালো কথা বলেছো। চেনটা যদি আমরা বানাতে পারি, খুব অপূর্ব কথা। নিশ্চয়ই, ভীষণ নিশ্চয়ই। ভীষণ একটা স্ট্রেংথ তৈরি হয়। একেবারেই আর তাই। সবাই পুরুষ সাপোর্ট দিচ্ছে, সমাজ সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি কি করছি, আমি তো পেয়েছি, একেবারেই আমি তাই। পেয়েছি বলে এতটা এখানে এসেছি, এবং পারা যায়। আমি যদি করা যায়, মধুমিতা দি, এবং আমি করছি ওই একেবারেই কাজটা সঞ্চিতা দি, অনেক এই দিন ধরে। দিকটা নিশ্চয়ই আমরা সবাই মিলে ভাববো। তবে ওর এই কথা থেকে একটা ছোট্ট ঘরোয়া কথা বলি, পাড়া কিরম যায়। আমি যেখানটা থাকি তুমি জানো, আমার উল্টো দিকে যারা আছেন হ্যাঁ, বাড়িতে কাজ করেন, ও সঞ্চিতা কাছে থাকে বলে গল্পটা জানে। তা একজনকে তার স্বামী খুব পেটায়, আচ্ছা, তার অনেকগুলো কারণ আছে, সেটা এখানে আলোচনার নয়। তা অনেকদিন ধরে ভাবছি যে একটা আওয়াজ আসে, এবার পট করে যাওয়া ঠিক কিনা একটু সার্ভে করলাম, কি হয় না এরকম পেটায়। তা আমি একদিন বললাম যে যখন পেটাবে আমাকে ডাকিস তো, মানে ব্যাপারটা নিতে পারছি না বাড়িতে থেকে। কষ্ট হচ্ছে। এবার যাবো, চট করে গেলে যদি তারা আবার বলে যে তোমরা কেন এলে, আমাদের ঝগড়ার মধ্যে। তো এরকম ওর কর্তা যখন মানে দুঘা টুঘা হয়ে গেছে, চেল্লানো হয়ে যাওয়ার পরে আমি গিয়ে যে পরের বার গিয়ে হাতটা আমাকে ধরেছি। আচ্ছা। প্রথম কথা, ও তো ভাবতে পারেনি ওর হাতটাকেও ধরতে পারে, আবার একজন নারী, আবার আবার একজন নারী। এখানে ও থেমে গেল কেন, ও জানে আমি অমুক বাড়ির বউ, না হলে হয়তো ওর সমতলের হলে হয়তো ও আমাকে অন্য কিছু বলতে টলতো। আর ওই মেয়েটার হাত ওকে থামিয়ে দিয়ে ওই মেয়েটাকে বললাম চল, আমি জানি না কোথায় নিয়ে যাব, আমি বললাম চল। আমি তো জানি একটু বাদে বাড়িতেই আবার ফিরিয়ে দেবো, কারণ আমি অ্যাটলিস্ট একটা ইয়ে করি। আজকে আমার কিন্তু গল্প করতে ভালো লাগছে। সে প্রথমে কারোর বাড়িতে কাজ দিয়ে শুরু করলো, এসে বলতো বৌদি আমি একটা কানের দুল বানিয়েছি। এরকম করতে করতে সে এখন তার স্কুলে চাকরি করে, বাহ। এবং তার সাজগোজ করে সে যখন যায়, সে আমার কাছে মাঝে মাঝে এসে মানে একদম অবাক একটু জানতো, সহজ পাঠের একটু পর থেকে একটু করে পড়লো, এবং আমি ওকে মাধ্যমিক অবধি পড়াবো। বাহ। আর ওকে বলেছি আমি গবেষণা করব, তুই মাধ্যমিক পড়বি। হ্যাঁ, কিন্তু দেখো এটা দিলে হয় না, ও নিতে পারলো, একেবারেই তাই। দুজনে মিলে হলো। নেওয়াটাও কিন্তু বড় কথা। ফাউন্ডেশনে, আমার ফাউন্ডেশনে, সুচিত্রা রাজ ফাউন্ডেশনে এরকম অনেক মেয়েরা আছে যারা ভীষণই চ্যালেঞ্জ ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাদের কিন্তু সকল দায়িত্ব ফাউন্ডেশনের, তাদের একটাই জিনিস থাকতে হবে, ট্যালেন্ট এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। পাত্রটাও তো সেরকম হতে হবে। তো সেই মেয়েদের টোটাল রেসপন্সিবিলিটি ফাউন্ডেশন নিচ্ছে, এবং ও নাচের এবং সঙ্গে তাদেরকে নাচের বাইরে সেই এত কাজ জায়গায় করে। পৌঁছে। কালকে তুমি যে মেয়েগুলির নাচ দেখলে, তার ভিতরে আমার দুটি ফাউন্ডেশনের মেয়ে ছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি দেখে। হ্যাঁ। খুবই ভালো। Sorry, মধুমিতা দি, কিছু একটু আমরা বলছি। একেবারে হ্যাঁ, আমি অনুষ্ঠানে বলতে শেষে চাইছিলাম চলে এটাই এসেছি। যে ও নাচের পাশাপাশি এত কাজ করে, হ্যাঁ, আমরা জানি সেটা। সেগুলো খুব শেখার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। তুমি একটা কবিতা শোনাবে বলেছিলে এই নারী দিবসের উপরে,
তারপরে আপনার কাছ থেকে কিন্তু 2 লাইন গান হলো। গান কবিতা শুরু হতে হতে জাস্ট 2 সেকেন্ড একটা কথা বলে নিই। এই তুমি যে গল্পটা বললে মধুমিতা দি, তোমার কাজের মানে তোমার যে মেড ছিল সে আজকে, মানে ওদের মধ্যেও না এই প্রাণ শক্তিটা আছে জানো। তোমার এই কিছুদিনে 2 দিন আগের কথাই আমি বলছি, আমি আমার একটা ছোটবেলা মাকেও দেখেছি যে সবসময় ছেলে বেরোলো বা হাজবেন্ড কোথাও গেলে একটু ঠাকুরের নাম লিখে দিই আর কি, এটা একটা হয়ে গেছে ছোটোর থেকে। সেদিন ও আমায় বলছে যে বৌদি তুমি তো সবার নাম লিখে দাও, তোমাকে কে নাম লিখে দেয় বলো? আমি বলছি তাহলে তুমি লিখে দে, তুমি লিখে দাও। হ্যাঁ আমার না মানে সত্যি আমার চোখটা ঝলঝল করছিল। আমাদেরও রোমান্টিক গুজবাম্প হয় না এরকম। মেয়েটা কিরকম বলেছে, বলেছে তবু তো বলেছে, ও তো ফিল করেছে অন্তর থেকে। মূল্যবান একদমই এই তাই। যে ভাবনাটা আমরা যদি সবাই, এটা আবার বলছি যে শুধুমাত্র আমি নারী বা কথা। পুরুষ হ্যাঁ। নয়, নারী পুরুষ সবার জন্য যদি আমরা এই ভাবনাটা ভাবতে পারি তাহলে একদমই কিন্তু আমরা তাই। অনেক ভালো থাকতে পারবো। আর সব থেকে যেটা করতে হবে যে নারীরাই যে, তুমি যে বললে সঞ্চিতা দি বা আরেকজন তুমি বোধহয় বললে যে নারী একজন আটকে দিয়েছিল তোমার কোনো একটা, হ্যাঁ। আমাদেরকে কিন্তু সব থেকে এই জায়গাটাকেও কিন্তু একটু ভাবতে হবে। নারীরাই হবে। কিন্তু নারীদের অনেক সেটা খানিকটা ঘরোয়া ভাবে খানিকটা আমরা জয় করে এসেছি, এটা বলতে পারি। সবসময় পুরুষদের বললে না, হবে না। ওই- এর আমরা অনেকগুলো এখন শেষে- কারণ থাকে, সেখানে আসবো আমরা শেষ পর্যায়ে। করতে চাইছি আচ্ছা তুমি। আমার 2 প্রিয় নৃত্যশিল্পী হ্যাঁ। কবিতার সঙ্গে নাচটা একদম, একটু হাত নিশ্চয়ই। হাত একদম। পারমিশন নিয়ে নি, একদম। তাহলে আমি এমন একটা কবিতা বলি যেটার নাচা সঙ্গে যায়। তোমাদের ভালো তা লাগবে। একটা কাজ করো, ওদের ক্যামেরায় ধরতে শুরু হবে, তুমি যখন কবিতা পাঠ করবে আমি নাচি, উনি যখন গাইবেন একদম, wait। খুব সুন্দর, একদম, সেটা হলে সুন্দর হয় একদম, নাকি? খুব ভালো হবে। আমরা কি বলবো তাহলে আমি বলো? বলি মালতীবালা বালিকা আহা, বিদ্যালয়, জনপ্রিয় কবিতা। খুব চেনা কবিতাটাই বাছলাম, তাহলে সুবিধা হবে। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন 9ম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন 9ম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ, আমার পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? অসাধারণ যুগলবন্দি। আজকে একেবারেই তোমাদের কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু তাছাড়াও এত সুন্দর একটা নিবেদন আমরা দেখতে পেলাম। ও তো আমাকে কাঁদিয়েই দিল। দুজনেরই অভিব্যক্তি। আসলে কোথাও ভেতরে ভেতরে টানগুলো তৈরি হয়। নিশ্চয়ই। ও যখন ইউরোপের কথা বলছিল, ওখান থেকে আমার মামি শাশুড়ি জার্মানিতে অনুষ্ঠান আমাকে ফোন করে বলছিল তোমার কবিতার সঙ্গে ওর নাচ একদম। চলছে, আচ্ছা, তেমন করে ওর সাথে আমার আমরা কাজ। গান করব, হ্যাঁ, একদম। রবি ঠাকুরের 2 লাইন গান করার কোন চেষ্টা গানটা করব, কিন্তু তার ও আগে নাচবে, নেচে দেখবে। হ্যাঁ। তার আগে আমি কয়েকটা লাইন আবৃত্তি করতে চাই, নিশ্চয়ই, বলতে চাই। আমার কাছে মনে হয় মেয়েরা অনেক অভিমানী, কিন্তু এই অভিমানের এই জায়গাটা না, তার অভিমানের এই মূল্যটা যে বোঝে, যে দিতে পারে, ঠিক তার সাথেই করা উচিত, সবার সাথে না। এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অভিমানের খেয়া
কয়েকটা লাইন বলে আমি 2 লাইন গান দিয়ে শেষ করছি। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে, প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলা আর কতকাল, কতটা জীবন, কিছুটা তো চাই, হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাঁই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সবাই বাহ। ভালো থাকবেন। অভিনব, সত্যিই তাই। আমরা সেই মঙ্গল বার্তাই সবাই শুনতে চাই, যে মঙ্গল বার্তা আমাদের প্রতিদিনের ভালো থাকাকে আরো সুন্দর করবে, যে মঙ্গল বার্তায় উদ্বুদ্ধ হয়ে আমরা না কোনো বিভাজন নয়, আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো, সবাই মিলে আনন্দে থাকতে পারবো, সবাই মিলে শান্তিতে থাকতে পারবো, সবাই মিলে এমন একটা পৃথিবী তৈরি করতে পারবো যখন কোনো যুদ্ধ থাকবে না, যখন কোনো হানাহানি থাকবে না, যখন কোনো বিভাজন থাকবে না। তবেই মনে হয় সেই সুন্দর পৃথিবী একদিন আমাদের হবে। সেই আগামীর জন্যে আমাদের আহ্বান, নতুন করে শুরু হোক এই প্রত্যয়, নতুন করে আমরা যেন নিজেদের মধ্যে নিজের সত্তাকে জাগাতে পারি, তবেই কিন্তু আগামী দিন আরও সুন্দর, আরও সার্থক হয়ে উঠতে পারে। তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কত সুন্দর করে তোমাদের ভাবনার কথা বললে, তোমাদের চিন্তার কথা বললে, তোমাদের গান শুনলাম, কবিতা শুনলাম, তোমাদের নাচের ছোট্ট রূপ আমরা দেখতে পেলাম, একেবারেই তাৎক্ষণিক, কিন্তু সেটাও কত সুন্দর। এইভাবেই মুহূর্তগুলো সুন্দর হোক, মুহূর্তগুলো চিরস্থায়ী হয়ে থাকুক আমাদের সবার মনে, এবং এভাবেই আমরা যেন একসাথে, যে কথাটা সঞ্চিতাদি বলেছেন আজকে, সেই কথাটা আমি আবার অনুষ্ঠানের শেষে আরেকবার বলি, যে আমরা এমন যেন কিছু কাজ করতে পারি নিজেরা, যাতে আমরাও আগামী দিনের অপরাজিতাদের নিয়ে আসতে পারি সবার সামনে। এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের- আরোহী নিউজকে, এত চমৎকার একটা আয়োজন তারা করলেন, আমরা তার অংশীদার নিশ্চয় হতে পারলাম, এর জন্য নিশ্চয়। আমরা সত্যি কৃতজ্ঞ। এবং শুভদীপ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত চমৎকার করে এই পুরো প্রোগ্রামটি আপনি আমাদেরকে অনেক কথা বলার সুযোগ করে দিলেন। ধন্যবাদ আপনাদের, এবং তোমাদের সবার সাথে পরিচিত হয়ে ভীষণ সবাইকে। ভালো লাগলো। একেবারেই তাই। আরোহী নিউজে আপনারা দেখলেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অপরাজিতা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন 4 জন অপরাজিতা, ছিলেন নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, বাচিক শিল্পী মধুমিতা বসু, কূটনীতিক শামিমা ইয়াসমিন স্মৃতি, এবং সেই সাথে নৃত্যশিল্পী সায়মিতা দাশগুপ্তর সাথে ছিলাম আমি শুভদীপ চক্রবর্তী। আপনাদের সামনের দিন ভালো কাটুক, আপনাদের সামনের জীবন সুন্দর হোক, আমরা সবাই মিলে যেন সবাই মিলে একসাথে পথ চলতে পারি, তবেই আমাদের এই যাত্রাপথের আনন্দ গান আমাদের প্রত্যেকের জীবনকে আরও সুন্দর করে তুলবে। নমস্কার।